আজকে বছর বছর ধরে আপনারা আপনাদের ভোট ব্যাংকের স্বার্থে যে রাজনৈতিকভাবে যখন মৃতদেহের ওপর দিয়ে আপনারা হেঁটে যান সেগুলো আপনাদের মনে থাকে না। আপনি বলছেন যে মৃতদেহ নিয়ে হাইপ হচ্ছে। এতদিন ধরে যারা নিজেদেরকে বাঘিনীর সাথে তুলনা করে এসেছেন, আজকে হঠাৎ করে কেন বিড়ালিনীর মতো কুই 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 করে কান্না, এত কেন মানে সেই কুমিরের অশ্রুপাত হচ্ছে? সত্যি বলছে, বুঝতে পারছি না। দেখো, উনি বলছেন যে বাংলায় কোনো মাফিয়া নেই, খুব ভালো কথা, কিন্তু বাংলায় এই যে ধরো কয়লা থেকে, গরু থেকে, সোনা থেকে যে পাচার করা হচ্ছে, এদেরকে তুমি কি বলবে? অর্থনৈতিক উপদেষ্টা? বাংলাতে তোমার মাফিয়া নেই, সিন্ডিকেট আছে। বাংলাতে টেররিস্ট নেই, বোমা ফাটছে। বাংলাতে দুর্নীতি আছে, কিন্তু কোনো শান্তি নেই। সাধারণ মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে, উনি তাও সেফগার্ড করছেন। নমস্কার, রামানদী ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। একদম আমি প্রথমে শুরুতেই বলবো, ফিজিক্যালি এরকম ভাবে ইন্টারভিউ কন্ডাক্ট করা এই বোধহয় প্রথম আমাদের চ্যানেলে, কারণ এর আগে প্রত্যেকটা ইন্টারভিউ কন্ডাক্ট করা হয়েছে ভার্চুয়ালি। তো এটা ফিজিক্যালি প্রথম ইন্টারভিউ। প্রথমেই বলবো স্বাগতম। থ্যাংক ইউ। আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করবো একদম শুরুতেই, মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে। একদম বিধানসভায় বক্তব্য রাখার সময় সরাসরি এই অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলবো, তিনি বলছেন যে কোট আনকোট, তিনি বলছেন যে বলছে নাকি 30 জন মারা গিয়েছে। কত হাজার হাজার পবিত্র জল এখন রীতিমতো বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলেছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন, তাদের আমি ঘৃণা করি। কি বলবো? আমি এই উত্তরটা পয়েন্টে পয়েন্টে দেবো। একদম। প্রথমেই বলি, এই যে উনি বলছেন যে মহাকুম্ভের জল এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, এখানে একটা কথা বলি পৌলমী। এই যে তৃণমূল সরকার, এদের সরকারটা তো ওই দিকের ওটা যদি মৃত্যুকুম্ভ হয়ে থাকে, এই সরকারটার অবস্থা এখন কিরকম বলতো? সেই কুম্ভকর্ণের কুম্ভ থেকে যেন এরা ঘুম ভেঙে উঠেছে, হঠাৎ করে জেগে উঠে বলছে হ্যাঁ 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 সব গেল গেল গেল, প্ল্যানিং করো প্ল্যানিং করো, এরকম একটা ব্যাপার। বাকি রইল হচ্ছে জলের কথা। পশ্চিমবঙ্গে তো মানে কবে থেকে যে জল বিষাক্ত হয়ে আছে আমরা জানি না। একদিকে আর্সেনিক তো আরেকদিকে রাজনৈতিক টক্সিসিটি। ওদিকে যদি হাজার হাজার লোকের মৃত্যু হয়, এখানে তো আমাদের সবার মানে তোমার আমার আমাদের সকলের মাথা প্রায় আত পাগল হয়ে বসে আছে, তাই নাকি? আর আরেকটা উনি কি বলছেন, এক মিনিট, মানে এত কথা উনি বলেন, সেটা যদি তুমি ঠিকঠাক করে নোট করে না রাখো না, তখন সমস্যাটা হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা বলবো। হ্যাঁ, আর কি বলছেন যে মৃতদেহ নিয়ে যারা হাইপ করছে তাদেরকে উনি নাকি ঘেন্না করেন। একটা কথা বলি, আমি ওনাকেই উদ্দেশ্য করে ডিরেক্টলি বলবো, দিদি আজকে বছর বছর ধরে আপনারা আপনাদের ভোট ব্যাংকের স্বার্থে যে রাজনৈতিকভাবে যখন মৃতদেহের ওপর দিয়ে আপনারা হেঁটে যান সেগুলো আপনাদের মনে থাকে না। আপনি বলছেন যে মৃতদেহ নিয়ে হাইপ হচ্ছে। আপনার সবার আগে আপনার নিজের রাজ্যকে দেখা উচিত। আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনি আমাদের কাছে একজন প্রণম্য ব্যক্তি, আপনাকে আমরা সম্মান করব কোথায় তা নয়, এই সমস্ত কথা বলে উনি নিজেকে একটা সেই মানে একটা হাস্যকর একটা জায়গায় বারবার ধরে উনি তুলে ধরছেন। তারপরে আর কি উনি বলছেন যে হাজার হাজার লোকের নাকি মৃত্যু হয়েছে, তাই তো? ইফ আই এম নট রং, হাজার হাজার মৃত্যু হয়েছে থেকে এখানে এই জায়গাটাতে আমি ওনার সাথে একটু সহমত। কারণ হ্যাঁ, সত্যি কথা তো, টিএমসির যে মন্ত্রীগুলো মানে তৃণমূল সরকারের যে মন্ত্রীগুলো, তাদের তো সেই মানে কি বলবো বুদ্ধিবৃত্তিক, তাদের যে সবকিছু লোপ পেয়েছে হাজার হাজার বছর ধরে, শুধু পোস্টমর্টেম মানে তাদের একটা মৃত্যু হয়েছে, তাদের বুদ্ধিবৃত্তিক মৃত্যু হয়েছে হাজার হাজার বছর আগে, এবং সেটা শুধু একটা পোস্টমর্টেম টুকু তাদের হওয়াটা বাকি আছে। আর একটা কি বক্তব্য বলতো, যে দেখবে 21শে জুলাইয়ের মঞ্চতে তারকার মেলা, মানে সিরিয়াল করে সিনেমা করে তাদের নিয়ে উনি তারকার মেলা সাজিয়ে বসেন। শহীদ দিবসে শহীদের পরিবারের নামগন্ধ চিটে মোটা তাদের দেখা যায় না। সেখানে দেব নাচছে, তাদের যিনি শ্রদ্ধেয় সাংসদ, পাগলু ডান্সের সঙ্গে তিনি নাচছেন। হ্যাঁ, কে এসে ওইখানেতে সেই গোয়াজুলাইকের মতো ব্যাপারটা হয়ে যায়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের উচিত যে সবাই মিলে অ্যাপিল করার, যাতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওই সুপ্রিমোকে একটা পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়, বিকজ অফ দ্য ভেরি গুড স্ক্রিপ্ট রাইটিং, যেটা উনি হ্যালুসিনেট করে করে লেখেন, বা কোথা থেকে উনি এত মানে কন্টেন্ট পান আমার জানা নেই। তো সেইটার জন্য ওনাকে আমি বলবো হ্যাটস অফ টু হার অ্যান্ড স্যালিউট টু হার। একটা প্রশ্ন করবো, আপনারা সর্বক্ষণ সবসময় হিন্দু ধর্মের ঐতিহ্য নিয়ে কথা বলেছেন, হিন্দু ধর্ম নিয়ে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল, তিনি বলছেন আমাকে বলছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। এত সংগ্রাম করার পর আমাকে এই জীবনে এসেও শুনতে হবে যে জম্মু এবং কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক। একই সঙ্গে তিনি বললেন, আচ্ছা একটা কথা বলো পৌলমী, এতদিন ধরে যারা নিজেদেরকে বাঘিনীর সাথে তুলনা করে এসেছেন, আজকে হঠাৎ করে কেন বিড়ালিনীর মতো কুই 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 করে কান্না, এত কেন মানে সেই কুমিরের অশ্রুপাত হচ্ছে? সত্যি বলছে, বুঝতে পারছি না। এবার একটা কথা এটাই মনে আসছে, আজকে উনি ধর্ম নিয়ে কথা বলছেন, একটা সময় উনি যখন নিজে
ইমাম পড়ে তারপর সেই দুয়া সামথিং, মানে এরকম বিভিন্ন এগুলো করে উনি যখন আজকে বিভিন্নভাবে মুসলিম ধর্মকে প্রমোট করছিলেন, সেটাতে কোনো সর্বধর্ম সমন্বয়, এটা আমাদের ভারতবর্ষ, এটা স্বাভাবিক কথা। কিন্তু চোখে এই জন্য পড়ছে উনি হিন্দু ধর্মের জন্য কিছু করছেন না, কিন্তু উনি বারবার ধরে হিন্দু ধর্মের আগেনস্টে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়ে আজকে উনি এই কথাগুলো যে বলছেন সেই কথাগুলোর কোনো ভিত্তি তো নেই। এখন এটা একটা কথা হচ্ছে যে এই কথাগুলো কি উনি এই জন্য বলছেন যেহেতু 26 এগিয়ে আসছে, 26 এগিয়েছে, উনি যখন দেখতে পাচ্ছেন যে একটা বিপর্যয় আসতে চলেছে এবং তৃণমূলের একটা বিপর্যয়, আসন্ন বিপর্যয় আমরা যেটা বলি, এখন কি সেই ব্যাপারটা সেই শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা সেই লুকিয়ে পড়ে কোনো রকম ভাবে নিজেদেরকে একটা বাঁচানোর প্রচেষ্টা ছাড়া আমার সত্যি বলছে আমার কিছু মনে হচ্ছে না। আমি একটা প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেল একদম একযোগে মুখ্যমন্ত্রী বললেন যে স্পষ্ট করে দিলেন একটা বিষয়, আপনারা বারংবার বলেছেন যে পশ্চিমবঙ্গ এপি সেন্টার অফ টেরোরিজম, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী একদম স্পষ্টত তার মুখে এই কথা ছিল যে বাংলায় মাফিয়াদের কোনো জায়গা নেই, সন্ত্রাসকারী দাঙ্গাকারীদের আমরা জায়গা দিই না। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও বললেন যে না থাকলেও টেরোরিস্টদের সাথে যদি সংযোগ না থাকেও সেক্ষেত্রেও টেরোরিস্টদের সঙ্গে সম্পর্ক আছে, বলছেন এর থেকে তো মৃত্যু হবে। দেখো উনি বলছেন যে বাংলায় কোনো মাফিয়া নেই, খুব ভালো কথা, কিন্তু বাংলায় এই যে ধরো কয়লা থেকে, গরু থেকে, সোনা থেকে যে পাচার করা হচ্ছে, এদেরকে তুমি কি বলবে? অর্থনৈতিক উপদেষ্টা? এরা কি জনগণের ব্যাংকার? ব্যাপারটা তো তা নয়। বাংলাতে সব আছে। বাংলাতে বাংলাতে তোমার মাফিয়া নেই, সিন্ডিকেট আছে। বাংলাতে টেররিস্ট নেই, বোমা ফাটছে। বাংলাতে দুর্নীতি আছে কিন্তু কোনো শান্তি নেই। সাধারণ মানুষ জর্জরিত হয়ে যাচ্ছে, উনি তাও সেফগার্ড করছেন। সে ব্যাপারটা অনেক সময় কি হয়, আমি তোমাকে একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বলি। দেখবে বাচ্চারা ছোটবেলাতে আর কি, ছোটবেলাতে বাচ্চারা কোনো ভুল করে সে শাক দিয়ে মাছ রাখে না, তো আমি তো এটা করিনি, সব ঠিক আছে, ঘরে ভাঙচুর করে সব সাজিয়ে রেখে দিয়ে করেছে, মা বাবা আসতে সব ঝনঝন করে কাঁচ ফাঁচ ভেঙে পড়ছে, বলছে না না এটা আমি করিনি, এটা ভেঙে গেছে। তো ওনার অবস্থাটা এখন এইটাই হয়েছে। উনি এখন সবকিছু একটা সেই শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা অবস্থার কারণ মানে একটা ব্যাপার ঘটাচ্ছেন, যাতে জিনিসটা মানে যাই হয়ে যাক না কেন কেউ কিছু বললে না 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 সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, মানে ব্যাপারটা সেই কোন দিন এরকম হবে সে ভূমিকম্প আসার আগে গোটা পশ্চিমবঙ্গ ধুমধুম করে ধসে পড়ে যাবে। মুখ্যমন্ত্রী বলছেন একদম যদি প্রমাণ করতে পারি, যদি কেউ প্রমাণ করতে পারে যে মাফিয়াদের যোগ রয়েছে তাহলে একদিনের মধ্যে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেবে। আমি ফার্স্টে তোমাকে এখানে একটা প্রশ্ন করব পৌলমী, কয়েকদিন আগে যখন অভয়াকাণ্ড ঘটে, হ্যাঁ তিলোত্তমা ঘটনাটা যখন ঘটে, বুঝতেই পারছো আমি সেই লেডি ডক্টরের কথা বলছি, তখন উনি বলেছিলেন যে পাবলিক যদি চায় আমি এক্ষুনি পদত্যাগ দিয়ে দেবো। সেই পদত্যাগ লেটার তুমি দেখেছো, আমি দেখেছি, আমরা কেউ দেখেছি এখনো কোনো পদত্যাগ এসেছে? উনি তো এখনো মুখ্যমন্ত্রী আছেন। এরকম ভাবে উনি হাজারবার পদত্যাগ করেন, হাজারবার উনি এখন, মানে ওই জন্য বলছি ব্যাপারটা এখন খুব ছেলে খেলা টাইপের হয়ে গেছে। সার্কাসের প্ল্যাটফর্মে মনে হচ্ছে যেন আমরা সবাই মিলে ঘোরাফেরা করছি। ওনার ভাইপো অব্দি এই কথাটা বলেছিলেন যে আমি ফাঁসির এ করবো, ফাঁসির মঞ্চে আমি গিয়ে ঝুলে পড়বো। একটা ফাঁসি কাটো তৈরি হয়নি। দেখো আমরা কেউ কারোর মৃত্যু কামনা করিও না, করবো না, কারোর মৃত্যু সত্যি কথা কাম্য না, কিন্তু এই কথাগুলো না এখন সেই ছাগলের সেই পালে বাঘ পড়ার গল্পের মতো হয়ে গেছে। এখন রোজই এরকম শুনছি কিছু না কিছু হচ্ছে। আবারও বলছি কারোর মৃত্যু সমর্থন করি না, কখনোই চাইবো না মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করতে, বা কখনোই চাইবো না যে উনি এমন কোনো কাজ করুন, মানে এই যে ভাইপো বলছে আমি ফাঁসি কাট বরণ করবো, উনিও এরকম অনেক কথা বলেন, আমরা এগুলো কেউই চাইবো না, কিন্তু একটা কোনো বলিষ্ঠ একটা স্টেপ নিয়ে সেইটাকে দমন করার কথাটা আপনি বলুন, আপনাকে আমরা মাথায় করে রাখবো। কিন্তু এই হাস্যকর কথাগুলো বললেন, এখন সে ক্লাস 5-এর ছোট বাচ্চাও এখন হাসে, তারাও এখন বলে এ বাবা বলে তারাও এখন হাততালি দেয়। এখন আমাদেরও এখন সেই সার্কাসের ময়দানে বসে হাততালি দেওয়ার মতোই এখন অবস্থা হয়েছে। একদম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না করে একদম তাকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কবে থেকে হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন, আর তিনি আরো হুমকি দিলেন যে সংখ্যালঘুরা পথে নামলে বাইরে বেরোতে পারবেন। কি বলবেন? আচ্ছা, আমি ওনাকে প্রথম একটা প্রশ্ন করব, উনি ঠিক কবে থেকে আমাদের শ্রদ্ধেয়া দিদি হয়ে মমতা ব্যানার্জি টাইটেল নিয়ে উনি কবে থেকে মুসলিম ধর্মের প্রতিনিধিত্ব করছেন, এটা আমি একটু সত্যি বলছি আমি জানতে চাই। এবং আমি এটাও জানতে চাইবো, আমি আবারও বলছি কোনো ধর্মকেই ছোট করি না, এটা আমার শিক্ষা নয়, পারিবারিক শিক্ষা নয়। তো যেহেতু আমি হিন্দু বাই বার্থ, কিন্তু আমি সমস্ত ধর্মকে সমান সম্মান করি এবং আমি আশা করব আমাদের পশ্চিমবঙ্গে সেই জিনিসটা পালন করা হবে। আর বাকি রইলো কি সংখ্যালঘু লোকজন নামলে কি হবে, তাই তো? কথাটা হচ্ছে যে সংখ্যালঘু লোকজনকে রাস্তায় নামতে বাধ্য করা এক জিনিস, তারা নিজে থেকে তো যদি না বাড়ি হতো এতদিনে তো অনেক কিছু হয়ে যেত। কি হয় না, স্ফুলিং এর মতো যখন সেই দেখবে সেই ঘি ঢালা হয় বা মানুষকে প্রভোক করা হয়, এখন উনি কি তাহলে সেই প্রভোকেশনটা করতে চাইছেন? কারণ এরকম ধরনের উস্কানিমূলক বক্তব্য, উস্কানিমূলক কার্যকলাপ আমরা বিগত সে 2011 সাল থেকে আমরা বিভিন্ন রকম ভাবে দেখে আসছি। কয়েকদিন আগেই ফিরহাদ হাকিমের একটি মন্তব্য নিয়ে ভীষণ বিতর্কের সৃষ্টি হয়েছিল যে সংখ্যালঘু আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাও। মানে প্রথম কথা, আমি তোমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের ভার্চুয়াল ইন্টারভিউতে আমি বলেছিলাম, মনে করো একটু মনে করতে পারছো কিনা আমায় বলো, আমি বলেছিলাম যে সংখ্যালঘু সংখ্যাগুরু এই
সংখ্যাগুরু সংখ্যালঘু এই টার্মগুলোতেই আমার খুব আপত্তি। মানে আমরা সবাই মানুষ, রাইট? তো সেখানেতে মানুষে মানুষে বিদ্বেষ, মানুষে মানুষে ঝগড়া লড়াই লাগিয়ে দেওয়ার, এই দাঙ্গায় স্ফুলিঙ্গ দেওয়ার এই ব্যাপারটাই এটা মানে যেন সেই ওই মানে আমাদের যেন বর্তমান সরকারের একটা ঐতিহ্য বহনের একটা জায়গা হয়ে গেছে, ঐতিহ্য হয়ে গেছে এটা, যে চলো সবাই মিলে স্ফুলিঙ্গ দিই সবকিছুতে একটা করে সেই ঘি ছেটাই, মানে আগুনে সেই ঘি ছেটাই যাতে ঝগড়া লাগে, মানুষে মানুষে মারামারি বিদ্বেষ হানাহানি খুনোখুনি হোক, বেশ একটা সুন্দর একটা ব্যাপার হবে। আমি জানি না এর মধ্যে কিসের শান্তির বার্তা উনি বারবার ধরে দিতে চান। কারণ তুমি নিজে যথেষ্ট উচ্চশিক্ষিত, স্নাতকোত্তর এবং পরবর্তীকালে ডক্টর অফ ফিলোসফি পিএইচডি করেছো। সে জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গিক যে পরিবেশ, মানে এসএসসির এই যে 26,000 চাকরি বাতিল মামলা, কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ে 26,000 একদম 25,753, আমি সংখ্যাটা যদি খুবই স্পেসিফিক বলি, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি পুরো সম্পূর্ণ প্যানেলটি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। পরবর্তীকালে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানেও আমরা দেখলাম যে এসএসসি বারংবার নথি জমা দিতে তারা ব্যর্থ। কি মনে হয় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবে? না, রাজ্যের শিক্ষা ব্যবস্থা সত্যি কথা বলতে কি আমি মানে বলতে বাধ্য হচ্ছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আমাদের নড়বড়ে ছিল বলবো না, কারণ সিপিএম এর আমলে যেটা ছিল যে তারা অ্যাটলিস্ট ইংরেজিটা বন্ধ করে দিয়েছিল, সেটার একটা আলাদা ব্যাখ্যা, কিন্তু তারপর থেকে উন্নতি তো আর কিছু হয়নি, যা হয়েছে সবটাই অবনতি হয়েছে। কারণ এখনকার বাচ্চারা যে পড়াশোনাগুলো তারা স্কুলে করে, বিভিন্ন বন্ধু বান্ধব থেকে যেটুকু আর কি খবর টবর পাই, তো এখানেতে বাকি যে সিবিএসই বলো বা আইসিএসসি বোর্ডের সাথে মানে সে মিল তো কিছু নেই, বরঞ্চ আমি বলবো অনেক ডাউনগ্রেড হচ্ছে। মানে আমরাও যে সময়তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে বেরিয়েছিলাম, তাও একটা শিক্ষাগত মিনিমাম একটা মান ছিল, সেই মানটা এখন ধূপ করে ফেলে দেওয়া হয়েছে এবং সেটা আদপেই আর তুলবে কিনা, এখন যদি 26-এ পরিবর্তন হয় অন্য কোনো সরকারও এখানে এসে প্রতিষ্ঠিত হয়, সেই সরকারকেও তখন লোকে দোষারোপ করে কোনো লাভ নেই। কারণ একটা জিনিস যখন হয়ে যায়, এটা একটা মানে সেই পারস্পরিক প্রথা হিসেবে চলে আসছে, এটা হট করে একদিনে সেটাকে তোলা যাবে না। এটা এখন মানে এতগুলো বছর পিছিয়ে গেছে, এটাকে হয়তো তুলতে আরো আগামী 15 থেকে 20 বছর কি আরো বেশি টাইম লেগে যাবে, যেটা আগামী প্রজন্ম 15-20 বছর ধরে একটা গোটা প্রজন্ম এবং অনেকগুলো প্রজন্ম এটাকে সাফার করবে এবং এর দায় কিন্তু কেউ নেবে না। এর দায় সরকার কোনোদিনের জন্য, এমনিতেও কোনো দায়ী সরকার নেয় না, সবই বিজেপির ঘাড়ে দোষ চাপায়। খালি এই সিপিএম এর অত্যাচার, সিপিএম এর খুন, বিজেপি এই করে বিজেপি তাই করে, এই লড়াইতেই এরা পুরো দিনটা কাটিয়ে দেয়। এদের আর কোনো রকম কোনো উন্নয়ন তুমি বলো না কি হচ্ছে উন্নয়নে, যে এখন কালকে খুব বৃষ্টি হলো, অর্ধেক রাস্তায় দেখো পুরো সেই খোঁদো হয়ে জল জমে আছে। কটা রাস্তা এরা ঠিক করে? এদের তো কাউন্সিলরে, তারপর কলকাতার দিকে আমি বলছি, এদের কলকাতা, আমাদের হাওড়ায় তো ছেড়েই দাও, মানে পুরসভার ভোট কি জিনিস আমরা ভুলে গেছি, বছর বছর ধরে আমরা চুপচাপ বসে আছি, কোনো রকম এ নেই, যার জন্য আমাদের হাওড়াতে এখানে উন্নয়নের কোনো মানে বালাই নেই সেরকম ভাবে। এদিকেতে নেতা মন্ত্রীরা বসে আছে হাতে হাত ঘটিয়ে, তারা একটা কোনো কাজ করে না, এই তো অবস্থা। এবার এই যে শিক্ষার ব্যাপারে যদি আবার কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট, এটা তোমার আবার অ্যাকচুয়াল জায়গায় ফিরতে ফিরতে যে টাইমটা আসার কথা, এবার এই সরকার যদি থাকে এটা কিন্তু আরো তোমার ডিগ্রেড হবে, এটা কিন্তু আর উপরে উঠবে না। এখন যদি এখানেতে বিজেপি বা কংগ্রেসের যদি আসে 26, যদি সরকার পড়ে গিয়ে অন্য সরকার আসে, তখন সেটাকে আবার ব্যাক টু দ্য ফর্মে আনতে অ্যাটলিস্ট 15-20 বছর টাইম লাগবে এবং বহু প্রজন্ম কিন্তু অনেকগুলো বছর করে পিছিয়ে যাবে। আমি এই এই সাথেই সংযোগ রেখে, তোমার কথার সাথেই সংযোগ রেখে একটা প্রশ্ন করবো যে এই কোথাও গিয়ে এই 26,000 চাকরি বাতিলের মামলা বা এর রায় কি তৃণমূল সরকার কি এই রায়ে বিড়ম্বনায় পড়বে? এরা বিড়ম্বনায় পড়ে না, এরা লোককে বিড়ম্বনা দেয়, এইটাই হচ্ছে ব্যাপার। তুমি এদেরকে কখনো মানে ধরো আমাদের যদি আমরা নর্মালি কি হয়, কোনো পাপ করলে বা ভুল করলে আমরা একটা গিল্ট ফিল হয়, তো আমাদের ভেতরে ভেতরে অনুতাপে দগ্ধে আমরা মরে যাই যে বাবা এটা কেন করলাম। এদের এসব হয় না, কারণ এদের অভ্যেস আছে। এই অভ্যেসগুলোই আজকে এদেরকে এতটা অ্যারোগেন্ট এবং এতটা স্নবিশ করে তুলেছে। প্রত্যেকে বুক চিতিয়ে ঘুরছে, আরে ভুল করেছি সে অ্যাটলিস্ট একটুখানি মাথা নিচু করে হাঁটে, সেটা করবে না। সেই মানে ভুলটাও আমরা করি একদম, আমরা বলি না যে আরে ঠিক আছে ইন্টারভিউতে গেলে ভুল বললেও বাড়ির লোকজনকে আমরা সাজেশন দিই, রাইট, কি ইন্টারভিউতে গেলেও ভুল বললে কনফিডেন্টলি বলবি। এরা একটা এত বড় সরকার প্রতিস্থাপন করে এরা এটা করছে, ভুল করছে, সে একদম বীর দর্পে হেঁটে চলে যাচ্ছে, যেন হা হা কি বীরত্বময় একটা কাজ করে বসে আছি। একদমই দিদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিজেপি বিধায়করা একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, রাজ্যের শাসক দলকে তা করতে হয় না, তারা সব ধর্মকে নিয়ে চলতে পারে। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, তৃণমূলের কি নিজস্ব কোনো কন্টেন্টের মানে ঘাটতি পড়েছে? এদেরকে নিজস্ব কিছু নেই, সবসময় বিজেপিকে ভাঙিয়ে খেতে হয় কেন? অলওয়েজ ওয়াই দে উইল হ্যাভ টু পয়েন্ট আউট টু বিজেপি। নিজেদের কোনো কথা থাকলে বলো, সবসময় বিজেপি কি করেছে তাই নিয়েই তো এরা বেশিরভাগ টাইম কাটিয়ে দেয়, এদের নিজস্ব কোনো আইডেন্টিটি কিন্তু আলটিমেটলি হারিয়ে যাচ্ছে।
এইরকম ভাবে হারিয়ে যেতে যেতে একটা সময় আসবে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। খালি বিজেপির দিকে এত আঙুল তুললে হয়? ধর্মের রাজনীতি যদি হয়, আমি যদি ভেবে নিই বিজেপি ধর্মের রাজনীতি করছে, আই হ্যাভ আ কোয়েশ্চেন, তাহলে দুর্গাপুজোর যে কার্নিভালটা হয় সেটা ধর্মের রাজনীতি নয়? যখন উনি মুসলমানদের সাথে বসে নামাজ পড়েন এবং রোজা পালন করেন, সেটা ধর্মের রাজনীতি নন? পার্থক্য একটাই, যদি বিজেপি ধর্মের রাজনীতি করে থাকেন তাহলে তো উনিও ধর্মের রাজনীতি করছেন, সংখ্যালঘু ধর্মের রাজনীতি। ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘু মানুষদের যখন উনি দিনের পর দিন ধরে ইউজ করছেন, মাথা মুড়িয়ে দিচ্ছেন, ওনাদেরকে ভুল বোঝাচ্ছেন যে বিজেপি নিরামিষ খেতে বলছে, বিজেপি এই করছে, বিজেপি তাই করছে, সেইগুলো কি করছেন উনি? কিসের রাজনীতি হচ্ছে? এটা ধর্মের রাজনীতি নয়। বললেই হলো যে বিজেপি ধর্মের রাজনীতি করে। ওই যে একটা কথা আছে না, যে নিজের ঘর কেউ ঝাড়া দিয়ে পরিষ্কার করতে চায় না, সবাই খালি পরের ঘর ময়লা আঙুল তোলে। ওনার এখন অবস্থাটা হয়েছে তাই। এখন বলছি না, আর কোনো কন্টেন্ট নেই ওনার কাছে এগুলো বলা ছাড়া, কারণ সামনে ভোট আছে। উনি খুব ভালো করে জানেন নেগেটিভ প্রচার না করলে, বিজেপির নামে নেগেটিভ প্রচার না করলে ওনাদের অবস্থা টলমলো। আজকে ঠিক সেই কারণেই উনি এটা করছেন, কিন্তু এটা বুঝতে পারছেন না যে মানুষ এখন জেগে উঠছে, মানুষ বুঝতে শিখছে এই কথাগুলো ঢোপে টিকবে কিনা, এই ডাউট। কারণ সবার এখন বুদ্ধি আছে। এখন উনি যদি সবাইকে এখন ভেবে বসে থাকেন যে সবাই হেঁড়ে মাথা, মানুষের মাথায় বুদ্ধি নেই, সেটা ওনার পার্সোনাল প্রবলেম, দ্যাটস নট মাই লুক আউট। কিন্তু এইভাবে কখনো এগোনো যায় না, এটুকু বলতে পারি। আর সে 3টে প্রশ্ন দিই তোমার কাছে, যে প্রমাণ দিন, না হলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। জঙ্গি সরকার কটাক্ষে একদম শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ তৃণমূলের, এবং টু বি স্পেসিফিক কুণাল ঘোষের। তাহলে উনি সবার আগে প্রমাণটা দিতে পারবেন আরজি করে কি হয়েছিল? উনি প্রমাণটা দিতে পারবেন যে সেদিনকে অভয়ার সেই ঘরটাতে, সেই হল ঘরটাতে কে কে এসেছিল, কে কে আসেনি? উনি প্রমাণ দিতে পারবেন যে কোনো প্রমাণ ট্যাম্পার্ড হয়নি? আজকে বিনীত গোয়েল থেকে শুরু করে সেই সমস্ত বদমাইশ লোকগুলো যে এর সাথে যুক্ত নয়, তার একটা প্রমাণ উনি দিতে পারবেন তো? তারপরে না হয় উত্তরটা দেবো। একদম। রাজ্য সঙ্গীত এবং রাজ্য দিবস চালু হয়েছে পশ্চিমবঙ্গে, এবার বাংলার জন্য আলাদা পতাকার দাবি তুলছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, খুব চর্চিত বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আচ্ছা, পতাকাটা কে তৈরি করবে? পার্থ চট্টোপাধ্যায়, শুনেছি উনি নাকি খুব ভালো ডিজাইনার। রং নাকি অনুব্রত মণ্ডল, মানে রং বদলের খেলাগুলো ওনারা খুব ভালো জানেন। এবং পার্থ চট্টোপাধ্যায় শুনেছি এখন বাড়ি খুব ভালো ডেকোরেট করেছিলেন, যার জন্য বাড়ির খাটের তলাতে অনেক খেলাধুলো পাওয়া গেছিল। তো আমার এটাই একটা প্রশ্ন, যে যদি পতাকা তৈরি হয় এটা কে তৈরি করবে ডিজাইনটা? এবার বাকি হলো রাজ্য সঙ্গীত। আচ্ছা, ওই দলের লোকজন আমাদের ভারতীয় যে জাতীয় সঙ্গীত সেইটা ওনারা জানেন তো, নাকি ভুলে গেছেন? মানে সব গন্ডগোল হয়ে গেছে বলে, সে হয় না সেই শর্ট টার্ম মেমোরি লস, এরকম কিছু হয়েছে বলে কি ওনারা নতুন করে কিছু দাবি তুলছেন? আমি তো একটা কথা বুঝি না, একটা দেশে যখন আমরা থাকি, নাকি ওনারা অস্বীকার করছেন যে ওনারা ভারতীয় বলে নিজেদের? কারণ অলরেডি আমরা একটা দেশে থাকি, আমরা একটা দেশের একটা রাজ্যে থাকি, এবং ইটস আ ভেরি প্রমিনেন্ট রাজ্য পশ্চিমবঙ্গ। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল ইজ আ ভেরি প্রমিনেন্ট স্টেট। একটা সময় কলকাতা আমাদের ব্রিটিশ আমলের রাজধানীও ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নতুন করে রাজ্য সঙ্গীতের দাবি ওঠে এবং রাজ্য সঙ্গীত যদি পালন করা হয়, তাহলে বলতে হয় এটা ইনডিরেক্টলি ভাবে ডেফিনেটলি ইগনোরেন্স টু আওয়ার ন্যাশনালিটি। আমরা ভারতীয়, আমাদের এই মানে কি বলবো, এই সত্তাটাকে আমরা কিন্তু রিফিউজ করছি বা আমরা অস্বীকার করছি, যার জন্য আমরা নতুন করে আমরা একটা রাজ্য সঙ্গীত চাইছি। আমাদের তো অলরেডি একটা জাতীয় সঙ্গীত আছে, তার মানে আমরা নিশ্চয়ই আমাদেরকে ভারতীয় বলে মনে করছি না বলেই আমাদের নতুন করে একটা দরকার যে রাজ্য সঙ্গীত, তাই না? ব্যাপারটা সেই দিকেই যাচ্ছে। কিছুদিন বাদে আমাদের শুনতে হবে যে পশ্চিমবঙ্গে আসতে গেলে আমাদের ভিসা পাসপোর্ট লাগবে। ইফ ইট হ্যাপেন্স, নাথিং টু বি ওয়ান্ডার্ড, টু বি ভেরি অনেস্ট। একদমই। আমার শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি শিব মন্দিরে মাথা রেখে ঘুমুন? কি বল, শিব মন্দিরে মাথা রেখে ঘুমুন, এরকমটাই দাবি, এরকমটাই আসছে আমাদের কাছে। আমার তো মনে হয় উনি বোধহয় ওইখানে যে মসজিদটা আছে ওইখানে থাকতে পারলেই উনি মানে খুব ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি আবার বলছি, আই ডু হ্যাভ রেসপেক্ট ফর এভরি কমিউনিটি, এভরি কাস্ট, বাট ওনার এই কথাবার্তাগুলো আমার সেই ছেলে বলানো কথাই লাগে। এবার আজকে ওনার মনে হলো শিব মন্দিরে উনি শিবের পায়ে মাথা ঠেকিয়ে ঘুমান, তাহলে ওনাকে কুম্ভ মেলায় দেখা গেল না কেন? নাকি উনি, হ্যাঁ সেটা অবশ্য ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা হতে পারে ওনার মনে হয়েছে যাব না, বা কেন জানি হয়তো শুভেন্দু অধিকারী গেছে, ওনার একটা ইগো ক্লাশ করেছে যে না ও গেছে আমি যাব না। হতে পারে, এগুলো আমরা বাচ্চা বয়সে স্কুলে করতাম, যে ও ভালো ভালো টিফিন এনেছে আমরা একটু নিয়ে যাই। এটা নকলটাও করতাম, আমরা এটাও করতাম যে ও এটা করেছে তাহলে আমি করবো না, এক হয়ে যাবে, নকল করা ব্যাপার হয়ে যাবে। এটা হয়তো হয়নি, তবে উনি যদি শিব মন্দিরের মাথা ঠেকিয়ে ঘুমান বলেন ভালো কথা, ওনার একটুখানি পুণ্য বাড়বে, দ্যাট ইজ এক্সপেক্টেড। অ্যান্ড এটা যদি হয়, আশা করবো উনি ভগবানের কাছে এটুকু প্রার্থনা করবেন যাতে 26-এ ভালোভাবে উনি জিতে আবার একবার মুখ্যমন্ত্রী করে একটা বিচিত্র, একটা ঐতিহাসিক, একটা কি বলবো, একটা ঐতিহাসিক মোমেন্ট একটা উনি ক্রিয়েট করতে পারেন। আমরা সবাই হাততালি দেবো, আমরা সবাই মিষ্টি বিতরণ করবো। পশ্চিমবঙ্গে একটা ভীষণ ব্যাপার হবে যে আবার একজন মহিলা মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন। উনি তো খুব বড় লেভেলের রাজনীতিবিদ, দেখো এটা তো সত্যি অস্বীকার করা যায় না। আজকে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অন্যান্য অনেকের থেকে অনেক বেশি, এবং উনি রাজনীতিটা সত্যি খুব ভালো বোঝেন। কিন্তু কখনো কখনো কি হয় না, এই হাস্যকর উক্তিগুলোর জন্য
ওনার কি বলবো, ওনার প্রতি সম্মানটা কমে যায় কিনা জানি না, কিন্তু খুব হাসতে ইচ্ছে করে, প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে। একটা ভালো কন্টেন্ট আমরা পাই সবাই মিলে হাসার জন্য। রামানিদি, আমরা সাক্ষাৎকারের একদম শেষ পর্যায়ে চলেছি, এই প্রশ্নটা না করলে নয়। যেরকমটা তুমি বললে যে কোথাও গিয়ে কি এই হিন্দুত্বকে ভর করি, এই হিন্দুত্বই কি তৃণমূল সরকারের নতুন স্ট্র্যাটেজি 26-এর আসন্ন নির্বাচনে? একটা কথা ঠাকুর বলেছিলেন, মানে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে কলিযুগে হরিনামই সার। এবার আলটিমেটলি ঘুরে ফিরে ইটস আ রাউন্ড ওয়ার্ল্ড, সবাইকে একটা বিন্দুতে আসতে হয়। তো তৃণমূল যদি এই জায়গাটাতেই এসে মাথা নত করে, নাথিং টু আই মিন হোয়াট টু সে, লাইক নাথিং নিউ টু দিস। এটারই হওয়ার, মানে এটা হওয়ারই ছিল। যদি এটা হয় পৌলমী, আমি আবারও বলবো এটাই হওয়ার ছিল। সেটা সেই হয় না যে সোজা নাক ধরার, গোল করে নাক ধরা, নাক তুমি ধরবে, এবার তুমি কি করে ধরবে, কতটা টাইম লাগাচ্ছ, সেটা তোমার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। তো এখন তৃণমূল দেখছে যে, মানে তৃণমূল এখন বুঝে গেছে যে আমি যদি নিজের রুটটাকে অস্বীকার করি, নিজের লোকগুলোই আমাকে ছোবল মারবে, তারাই আমার সাথে আর থাকবে না। তো সেই জন্য তারা এখন, এবার আমি আবার বলবো, এর মধ্যে কিন্তু কোনো আন্তরিকতা নেই, কোনো মনের কোনো দৃষ্টিভঙ্গি বা মনের কোনো ব্যাখ্যা নেই। এটা হচ্ছে জাস্ট ফর দ্য সেক অফ ভোট ব্যাংক। ভোট হয়ে যাবে আবার, তখন দেখো। তুমি একটা কথা বলো, এখনো অব্দি এই সরকার আলাদা করে কি করেছে আমাদের জন্য, মানে হিন্দুদের জন্য কি করেছে? একটা কিছু বলতে পারবে যে হ্যাঁ এইটা করেছে, সবাইকে করেছে? আলটিমেটলি যখন যখন ভোট হয়, ওনার যেরম যেরম মনে হয় উনি সেটা করেন। মানে সে খেলা শুরু করতে করতে, খেলা তো চলছে, মানে খেলা হবে করতে করতে, খেলা হবে করতে করতে উনি যখন দেখছেন যে বেলা শেষ হতে চললো, তখন উনি আবার বেলা শুরুর আশায় নতুন নতুন খোরাক শুরু করলেন। এখন আবার বলছে যে এই হিন্দু ভোট ব্যাংকের রাজনীতি। তো এতদিন ধরে দেখছি সংখ্যালঘু, এবার বুঝতে পেরেছে শুধু সংখ্যালঘুতে আর পড়ে থাকলে হবে না, সবাইকে এক করতে হবে। এবার নাও, এবার কি করবো, তার জন্য চলো বলে দাও, এটা বললে ভাবছে বোধহয় সবাই খেয়ে যাবে, ওই কাজ করছে। এগুলো তো এই ভুলভাল কথা বলে লোককে গ্রাভিটেট করার, এইটা তো বরাবরের স্বভাব, আজকের তো নয়, নাথিং একদম। নিউ।